বন্ধুরা এসএসসি নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এসএসসি রিভিউ পিটিশনে 8টি গুরুত্বপূর্ণ যুক্তি আদৌ কি সবার চাকরি ফিরবে, আদৌ কি এসএসসি চাকরি ফিরিয়ে 26,000 যে চাকরি বাতিল হয়েছে যেখানে, তো রিভিউ পিটিশন করার পর চাকরি কি আদৌ ফিরবে? আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে সেই গুরুত্বপূর্ণ 8টি যুক্তি কি কি রয়েছে। তার সাথে আপনাদেরকে বলবো যে 32,000 চাকরি বাতিল মামলায় কি হলো। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো যেখানে বাতিল করা হয়েছে 26,000 চাকরি, তাই তো, আর রাজ্যের তরফ থেকে ফের কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছে আদালতে, সেখানে রিভিউ পিটিশনে 8টি গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে। সেই যুক্তিগুলো কি কি আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। যে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেলে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই রায় পুনর্বিবেচনা করার জন্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। এই পদক্ষেপে নতুন করে আইনি প্রক্রিয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে যা হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। মূল বিষয়বস্তু ও কমিশনের যুক্তি। সূত্র অনুযায়ী কমিশনের রিভিউ পিটিশনে মূলত 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের মূল রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। কমিশনের প্রধান যুক্তিগুলি হলো যে সকলের নিয়োগ অবৈধ নয়। বুঝতে পারছেন, কমিশন জোর দিয়ে বলেছে যে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও সকলের চাকরি বাতিল করা হয়েছে। অতীতে মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নজিরও সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ের উপর প্রভাব। দ্বিতীয়ত বলা হয়েছে বিদ্যালয়ের উপর প্রভাব। এত বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার ফলে বিদ্যালয়গুলিতে শূন্যতা তৈরি হয়েছে এবং পঠন পাঠন ব্যাহত হবে। সমতার অধিকার লঙ্ঘন। কমিশন দাবি করেছে যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখা সংবিধানের 14 নং ধারা অনুসারে সমতার অধিকার লঙ্ঘন করে। তৃতীয়ত বলা হয়েছে অনির্দিষ্ট ভবিষ্যৎ। বুঝতে পারছেন, অনির্দিষ্ট ভবিষ্যৎ। 3 এপ্রিলের রায়ে যোগ্য প্রার্থীদের চাকরির ধারাবাহিকতা বা ভবিষ্যৎ সুরক্ষিত করা হয়নি, যা তাদের প্রায় 10 বছরের চাকরির অভিজ্ঞতা এবং পেনশনের অধিকারকে অনিশ্চিত করে তুলেছে। তারপরে বলা হয়েছে মানবিক আবেদন। যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদের কথা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করার আর্জি জানানো হয়েছে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সকলেই নির্দোষ। বুঝতে পারছেন, এই নীতির উপর জোর দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যোগ্য অযোগ্য পৃথকীকরণে ব্যর্থতা। কমিশনের অভিযোগ আদালত যোগ্য ও অযোগ্য প্রার্থীদের সঠিকভাবে পৃথক করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন। সিবিআই দ্বারা সরবরাহ করা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে কমিশন। নিজেদের দেওয়া তথ্যে গরমিলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। রায় পুনর্বিবেচনা আবেদন। কমিশন 3 এপ্রিলের রায় বাতিল করে প্যানেল বাতিলের পরিবর্তে বিকল্প কোনো নির্দেশ দেওয়ার জন্য কিন্তু আবেদন করেছেন। বুঝতে পারলেন যে প্রত্যেকটি যুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখার বিষয় যে আগামীতে কি হচ্ছে। আদৌ কি রিভিউ পিটিশন করে রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে যেখানে সত্যি কি চাকরি ফিরবে? কারণ এসএসসি চাকরি নিয়ে কিন্তু চরম বলতে পারেন যে একটা অসুবিধার মধ্যে রয়েছে, যে চাকরি সত্যি কি ফিরবে। এবার আপনাদেরকে বলি যে 32,000 চাকরি বাতিল মামলায় কি হলো। 32,000 চাকরির বাতিল মামলায় যা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কলকাতা হাইকোর্টে সম্প্রতি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই মামলাটি 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। সেখানে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। কারণ বারবার কিন্তু আইনজীবীগুলো দাবি করেছেন, অনেক আইনজীবী বলেছেন যে এসএসসি থেকেও কিন্তু প্রাথমিকে আরও বিভৎস দুর্নীতি হয়েছে। আসুন এই মামলার মূল বিষয়গুলি এবং শুনানির গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই। যেখানে বলা হয়েছে মামলার প্রেক্ষাপট ও অভিযোগ। এই মামলার সূত্রপাত হয় 140 জন ও
প্রশিক্ষিত, বুঝতে পারছেন, প্রশিক্ষিত প্রার্থীর একটি আবেদনের মাধ্যমে। তাদের অভিযোগ ছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল, মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং কম নম্বর পাওয়া প্রার্থীরা চাকরি পেয়েছেন। পরবর্তীকালে এই মামলাটি বৃহত্তর দুর্নীতির তদন্তে মোড় নেয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি শুনানিতে পর্ষদের আইনজীবী জানান যে আবেদনকারীরা প্রথমে অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে মামলা করলেও পরে তাদের মামলাকে অন্যায্যভাবে দুর্নীতির অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন মানে কতটা দুর্নীতি, পরে তাদের মামলাকে অন্যায্যভাবে দুর্নীতির অভিযোগে জুড়ে দেওয়া হয়েছে। পর্ষদের আরও দাবি যে একক বেঞ্চ সাক্ষ্য আইনের 165 ধারা প্রয়োগ করা হয়েছে, যা সাধারণত বিচার বিভাগীয় আদালতের কাজ। আদালত আবেদনকারীদের অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের অভাব ছিল, বলছে পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল, বুঝতে পারছেন, পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল বলেও কিন্তু পর্ষদ মনে করে। এছাড়াও একক বেঞ্চের পদ্ধতিগুলো ওটাও কিন্তু ত্রুটি, একক বেঞ্চের পদ্ধতি যে ছিল সেটাও কিন্তু ত্রুটি। যেমন সাক্ষীদের তলব করার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে পর্ষদ। আদালতের পর্যবেক্ষণ কি হয়েছে যে বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় আপাততভাবে দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন। পর্ষদ যখন পদ্ধতিগণ বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তখন আদালত দুর্নীতির বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে, যেহেতু আগামীতে কিন্তু এসএসসি নিয়ে যেভাবে মারাত্মক দুর্নীতি হয়েছে, পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যেহেতু যোগ্য অযোগ্য যে পৃথক যা লিস্ট সেটা কিন্তু রাজ্য দিতে পারেনি বলে কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যার জন্য কিন্তু এবার এই বিষয়টিকেও 32,000 চাকরি বাতিল মামলাটিকে নিয়েও কিন্তু বিচারপতি বিশেষ করে দুর্নীতির দিকেই কিন্তু উনি নজর দিয়েছেন। বলা হচ্ছে যে আদালত আরও উল্লেখ করেছে যে বিশেষ পরিস্থিতিতে প্রাথমিক আবেদনের বাইরে গিয়েও আদালত বিষয়গুলির বিচার করতে পারে। তবে আপাতত এইটুকু হয়েছে। আগামীতে কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। এমনকি যে আপনাদেরকে বলি যে শুধুমাত্র প্রাথমিক বা এসএসসি না, এবার কিন্তু ভারত পাক চরম উত্তেজনার মাঝে ইস্তফাপত্র চাইল সুপ্রিম কোর্ট, বুঝতে পারছেন। বিগত 72 ঘন্টা ধরে চরম উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তান দুই দেশ, যেখানে আপনারা জানেন যে যেই হামলাটি হয়েছে সেই হামলাটির নাম দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, আমাদের মোদিজি, প্রধানমন্ত্রী মোদিজি কিন্তু অপারেশন সিঁদুর বলে যেই মিশনটির নাম দিয়েছেন উনি। তো এখন বুঝতেই পারছেন দুই দেশের মধ্যে বা ভারত পাকিস্তানের মধ্যে এখন যা দ্বন্দ্ব চলছে, যেখানে চরম উত্তেজনার মধ্যে রয়েছে কিন্তু ভারত পাকিস্তান দুই দেশ। 22শে এপ্রিল পহেলগাঁওয়ে নিরপরাধ যারা পর্যটক যেখানে ওনারা ঘুরতে গেছিলেন, তো নিরস্ত্র পর্যটকদের উপর ন্যাক্কারজনক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত, যার পরে পাল্টা আঘাত শুরু করেছে পাকিস্তানও। যেখানে ভারত থেকে মোদিজি পুরো দায়িত্ব সহকারে যে মিশনটিকে কমপ্লিট করিয়েছেন, রাত্রি 1টা থেকে শুরু হয়, মাত্র 25 মিনিটের মধ্যে কিন্তু জঙ্গিদের 8টা ভাটিখানা পুরো একদম ধূলিসাৎ করে দিয়েছে, বুঝতে পারছেন। সেখানে পাকিস্তানও কিছু না কিছু তো উল্টা ফায়ার করবে, তাই না? তো যার জন্যই বলা হয়েছে যে পাল্টা আঘাত শুরু করেছে পাকিস্তানও। বলাই বাহুল্য এখনও অবধি ভারতের আক্রমণের পাকিস্তানের নাজেহাল দশা হলেও ভারতকে বিচলিত করতে পারেনি পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। আর আমাদের প্রতিবেশী দেশ কোনটা আশা করি আপনারা জানেন, যে আঘাত প্রত্যাঘাতের মধ্যে দেশের মধ্যেও ঘটে গেল আরও এক বড় ঘটনা। অগ্নিকাণ্ডের পরে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা বাড়ি থেকে নগদ 15 কোটি টাকা উদ্ধার হয়েছিল, বুঝতে পারছেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা বাড়ি থেকে নগদ 15 কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপর থেকেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিভাবে এত টাকা এলো সেই নিয়েই শুরু হলো তদন্ত। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেন কিছুদিন আগে। সূত্রের খবর, এই তদন্তের রিপোর্ট আসার পরে এবার বিচারপতি বলা হচ্ছে যা বহিঃশত্রুর আক্রমণের আবহে দেশের মধ্যে পরিস্থিতিকেও আরও সংবেদনশীল করে তুলেছে।
প্রধান বিচারপতির 3 সদস্যের প্যানেলের তদন্তের রিপোর্ট ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু পাঠিয়েছেন। ওই রিপোর্টে বিচারপতির ভার্মার দেওয়া জবাবও রয়েছে বলেই জানা গিয়েছে। প্রধান বিচারপতি ইতিমধ্যে বিচারপতি ভার্মাকে অপসারণ প্রক্রিয়া শুরু করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন হাউস প্রসিডিওরের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়কেই চিঠি লিখেছেন, যার সঙ্গে 3/5/2025 বুঝতে পারছেন তারিখে 3 সদস্যের কমিটির তদন্ত রিপোর্টের একটি অনুলিপি এবং বিচারপতি যশবন্ত ভার্মার কাছ থেকে প্রাপ্ত 6/5/25 তারিখের জবাব চিঠি বা প্রতিক্রিয়াও যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারকের বাসভবনে অগ্নিকাণ্ডের পর নগদ অর্থ উদ্ধারের অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতি 22শে মার্চ পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের প্রধান বিচারপতি সিল নাগু, হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি GA সান্ধ্যা ওয়ালিয়া এবং কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি অনু শিব রমনকে নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। বিচারপতি ভার্মা 5 এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান বিচারপতি খান্না মে মাসের 4 তারিখে 4 মে বিচারপতি ভার্মাকে চিঠি লিখে রিপোর্টের একটি কপি শেয়ার করেন। জানা গেছে, প্রধান বিচারপতি প্রতিবেদনের শুরুতেই বিচারপতি ভার্মার পদত্যাগের বিকল্পটি উল্লেখ করেছেন। বুঝতে পারলেন? যে আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, এই 32,000 চাকরি মামলায় কিন্তু বিভৎস দুর্নীতি, যেটা কিন্তু পুরো বুঝা গেছে। হ্যাঁ, যাই হোক, আপনাদের কাছে পুরো তো যা তথ্য ছিল আপনাদের কাছে তুলে দিলাম। অবশ্যই আগামীতে কি হচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।